রুমিন ফারহানা আপার উনি নাকি আবার পার্ট টাইম স্বামী। রুমিন ফারহানাকে নিয়ে নতুন গুজব। এবার তার বিরুদ্ধে সংসারে আগুন লাগানোর অভিযোগ তুললেন জাহিদুর রহমানের স্ত্রী। জনাব জাহিদুর রহমান পেশা জীবনে একজন ডাক্তারের পাশাপাশি বর্তমান সরকারের সংস্কার কমিশনের সদস্য। তবে এসব ছাপিয়ে লোকে তাকে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক হিসেবেই বেশি চিনে থাকেন। তার স্ত্রী আনা নাসরিন, যিনি সম্প্রতি বিএনপি নেত্রী ও সাবেক এমপি রুমিন ফারহানার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন রুমিন ফারহানা তার পরিবারে আঘাত করেছেন। তবে এটা তিনি প্রথমে নিজের সামনে আনেননি, বরঞ্চ তাকে সামনে আনতে বাধ্য করেছেন সাংবাদিক ইলিয়াস। সম্প্রতি একটি ভিডিও বার্তায় রুমিন ফারহানাকে পার্ট টাইম স্বামী রাখার অভিযোগের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ইলিয়াস হোসেন। ভিডিওটিতে গোলাম মওলা রনি এবং ডাক্তার জাহিদুর রহমানের নাম উল্লেখ করে বলা হয় যে তারা রুমিন ফারহানার সাথে সংশ্লিষ্ট। ভিডিওতে ইলিয়াস দাবি করেছেন যে রুমিন ফারহানার পার্ট টাইম স্বামী আছেন। তিনি আরও উল্লেখ করেন যে এক সাংবাদিকের কাছে জাহিদুরের স্ত্রী বিচার চাইতে এসেছিলেন, যেখানে অভিযোগ করা হয়েছিল যে রুমিন ফারহানা তার সংসার ভেঙে দিচ্ছেন। যদিও পরবর্তীতে সেই বিষয়টি কয়েকদিনের মধ্যেই মিটমাট হয়ে যায়। সাংবাদিক ইলিয়াস আরও জানিয়েছেন যে ওই মহিলা পরবর্তীতে তার ফেসবুক প্রোফাইলও পরিবর্তন করে জাহেদ সহ ফেসবুক পোস্ট করেছেন। সাংবাদিক ইলিয়াসের এমন কথাবার্তার পর জাহিদুরের স্ত্রী আনা নাসরিন এক ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেনের একটি ভিডিও যুক্ত করে লিখেন, রুমিন ফারহানা আমার পারিবারিক জীবনে যে আঘাত হেনেছেন তার বিচার করা কোনো সাংবাদিকের দায়িত্ব নয়। আমি কখনো কোনো সাংবাদিকের কাছে বিচার প্রার্থনা করিনি। সাংবাদিকরা কি আদালত? যারা বিচার করবে, সাংবাদিকের কলম সংবাদ লেখে, রায় লেখে না। জনাব ইলিয়াস, যদি অভিযোগ তোলেন তবে নির্দিষ্ট করে বলুন কোন সাংবাদিকের কাছে আমি বিচার প্রার্থনা করেছি। আনা নাসরিনের এমন পোস্টের পর তার সাথে স্বামীর দ্বন্দ্ব ও রুমিন ফারহানার হস্তক্ষেপের বিষয়টি পরিষ্কার ও প্রমাণিত হয়ে যায়। এ নিয়ে পরে একটি ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন লিখেছেন, ঘটনা কিন্তু প্যাচ লেগে গেছে। আমি অল্প করে বলেছিলাম, আনাভাবি কিন্তু পুরোটা স্বীকার করে ফেলছে রুমিন ফারহানা তার সংসারে আগুন লাগিয়েছে। শুধু আগুন না, রুমিন আপারে জাহেদ আরও অনেক কিছু লাগিয়েছে। শুধু রুমিন আপা না, আরও অনেকের সাথে লাগিয়েছে। একটু অপেক্ষা করেন, কাজ চলছে। তিনি জানান এসব দিয়েই ডিজিএফআই জাহেদকে জিম্মি করেছে, যে কারণে জাহেদ এখন ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলে। ওদিকে রুমিন আপাকেও সেনাবাহিনী যেমন খুশি তেমন নাচাচ্ছে। এরকম পচা জিনিস রুমিন আপার কেন ভালো লাগলো জানি না। ইলিয়াস লিখেছেন, যাই হোক জাহেদ মিয়া, তোমার কপাল খারাপ। ডিজিএফআই তোমাকে যেই জিনিস দিয়ে জিম্মি করেছে ওই জিনিস আমার হাতেও এসেছে। এই হাতে জিনিস একবার আসলে আর ফেরত যায় না। সাংবাদিক ইলিয়াস আনা নাসরিনকে উদ্দেশ্য করে বলেন, আর ভাবি, আপনি পোস্ট করে আমাকে জিজ্ঞেস করেছেন আপনি কোন সাংবাদিকের কাছে বিচার চেয়েছেন। আপনি কার কাছে বিচার চেয়েছেন সেটা আমি বলবো না, কারণ সে আমাকে অনুমতি দেয়নি। তবে আরো অনেক কিছু বলবো যা শুনে আপনি জাহেদকে জুতা কিনে দেবেন। জুতা রেডি করেন। ডিজিএফআই এর হয়ে যারা দেশবিরোধী অবস্থান নিয়েছে সবকটার হাড়ির খবর নিচ্ছি। তিনি আরো বলেন, কচুখেতি গোলামের পুতের মতো সবকটাকে ময়লা করে দেওয়া হবে। ইলিয়াস তার অনুসারীদের বলেন, ভাবির টাইমলাইন একটু ঘুরে আসেন, তাহলেই ডাক্তার জাহেদের সাথে রুমিন আপার দুষ্টুমির হালকা টের পাবেন। বাকিটা জানতে অপেক্ষা করুন। আনা নাসরিনের টাইমলাইন ঘেটে আসলেই তেমন কিছু পাওয়া গিয়েছে। রুমিনকে জড়িয়ে তিনি অনেক পোস্টও করেছেন। তার একটি পোস্টে একজন নেটিজেন বলেছেন, রুমিন ফারহানা আর জাহেদের ডিএনএ টেস্ট করা হোক। যদি মিথ্যা হয় তাহলে ইলিয়াসকে বয়কট করা হবে। এই দায়িত্ব ভাবিকে নিতে হবে। যেমন ইলিয়াসের ভিডিও ছেড়ে জানতে চেয়েছেন, তেমনি রুমিন আর জাহেদের ডিএনএটা লাইভে হোক। আরেকজন বলছেন, হায় হায়, এজন্যই আমি খুবই ব্যথিত হই। যাকে মন থেকে দেশের জনগণ ভালোবাসতে শুরু করে সেই কোনো না কোনোভাবে দুইটার যে কোনো একটি অথবা উভয়টিতে জড়িয়ে পড়ে জনগণের মুখের উপর জুতা মারে। এক, নারী কেলেঙ্কারি, দুই, অর্থ লোভ। আরে ভাই ও বোনেরা, গোটা জাতি যখন তোমার থেকে অনেক কিছু আশা করে বসে থাকে, অন্তত এহেন মুহূর্তে তোমরা তোমাদের বিশেষ অঙ্গে একটা ইট বেঁধে রাখতে পারো। আর টাকা পয়সার প্রতি যখন লোভ আসে তখন দুইটি ঠোঁটে ছিদ্র করে সেখানেও একটি তালা মেরে রাখতে পারো। তাহলেই তো জাতি তোমাদের থেকে নিরাশ হতে হতো না। অপর একজন লিখেছেন, ডক্টর জাহিদ এই লোকটাকে অনেক আগে থেকে ফলো করি। ওনার কথা গঠনমূলক ছিল। যখনই দেখছি কিছু বাম দিকে মোড় দিয়েছে তখনই আমার সন্দেহ হয়েছে কিছু একটা ঘাপলা আছে। আমার সন্দেহই সত্যি হলো। উনি যে হানি ট্র্যাপে পড়েছে ওনার কথাতেই বোঝা গেছে। বাংলাদেশের মানুষ এখন আর বোকা নয়। একটা মানুষ যখন সারা জীবন সোজা হাঁটা লোক হঠাৎ করে এক সাইডে হাঁটা শুরু করে তখন বোঝাই যায় কিছু একটা আছে। তানভীর মাহমুদ বলেছেন, এ ধরনের
ঘটনা পৃথিবীতে নতুন নয়। সব পুরুষ ও নারীর যদি চরিত্র ঠিক থাকতো তাহলে পৃথিবীটা পরীক্ষাক্ষেত্র নয় জান্নাত হয়ে যেত। কিন্তু পারিবারিক কোনো সমস্যা নিজেরা আলোচনা করে ভুল শুধরানোর পরামর্শ আমরা হাদিসে পেয়েছি। কোনো পুরুষ যদি সার্থক থাকে, সকল স্ত্রীদের সমান সুযোগ সুবিধা ও সম্পদ দেওয়া, তাকে 4টি পর্যন্ত স্ত্রী রাখার বা বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে। যদি কোনো নরনারী বিবাহিত অবস্থায় জিনা করে তার সাক্ষী থাকে তাহলে তাদের মৃত্যুদণ্ড দিতে বলা হয়েছে। আপনার কাছে যদি যথাযথ সাক্ষী থেকে থাকে তাহলে তা জনসম্মুখে প্রকাশ করুন। যদি চান আপনার স্বামীর এবং ওই নারীর যে তারা বিবাহ ছাড়া সম্পর্ক করেছেন তাদের বিচারের আওতায় আনতে, যদিও বাংলাদেশের আইন অনুযায়ী এর কোনো বিচার নেই, বিচার যদি হয় তারা জনতার আদালতে সম্মান ও অবস্থান হারাবেন। নয়তো আপনার স্বামী মানহানি ও অপর একজন নারীর মানহানির অপরাধে আপনি দণ্ডিত হতে পারেন। আপনার স্বামী আপনাকে এই অপরাধে তালাকও দিতে পারেন। সাংবাদিক ইলিয়াস তার ভিডিওতে কেবল জাহেদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেননি, সেই সাথে হাজী মকবুলের সকল ব্যবসাপাতি এবং একটি বিশ্ববিদ্যালয়ের দেখাশোনা করার অভিযোগ এনেছেন। আরও দাবি করেছেন যে জাহিদ ডিজিএফআই এর ভাতা পাচ্ছেন। ভিডিওটিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছেন। বলেছেন তারা বিশাল বড় বড় লেকচার দিয়ে তারপর বুঝাইতে চাচ্ছেন এই দেশে সেনা শাসন দরকার। বিপরীতে রুমিন নানানভাবে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে। এই তো দুদিন আগেও তিনি আওয়ামী লীগের ফেরা ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন। তার মতে যদি অন্তর্বর্তী সরকার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে না পারে তাহলে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসা ঠেকানো যাবে না। রুমিন ফারহানা উল্লেখ করেন, গত বছর 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নিষ্ক্রিয় ছিল না, বরং নতুন করে সক্রিয় হয়েছে। তিনি বলেন, একসময় যাদের রাজনীতিতে ফিরতে ক্ষমতা চেয়ে ফিরতে হতো আজ তারা ঝটিকা মিছিল করছে এবং তাদের কার্যক্রম আবারও দৃশ্যমান হচ্ছে। ভাইরাল হওয়া ফোন আলাপগুলোতেও তাদের কার্যক্রম দেখা যাচ্ছে। তিনি দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাই আওয়ামী লীগের পুনরুত্থানের পথ খুলে দিয়েছে। তার মতে গত 15 বছরের রাজনৈতিক অস্থিরতা এবং 2024 সালের জুলাই আগস্টের ভয়াবহ পরিস্থিতির পর যদি অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি মসৃণ ল্যান্ডিং দিতে পারত তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কঠিন হতো। রুমিন ফারহানা আরও বলেন যে সরকার সেই সুযোগ হারিয়েছে বলেই দলটি কার্যক্রম আবারও দৃশ্যমান হচ্ছে। তিনি একটি বিদেশি চ্যানেল আওয়ামী লীগের এক শীর্ষ নেতার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ যে কাজগুলো করেছে একই ধরনের ঘটনা 2024 সালের 5 আগস্টের পরেও ঘটে, তাহলে আওয়ামী লীগের সমালোচনা কেন করা হলো? তবে এসব কথাবার্তা যাই হোক, একজন নারীর চরিত্র নিয়ে কথা বলা অনেকেই পছন্দ করছেন না। কেউ কেউ আবার বলছেন রুমিন তার কৃতফলেই পাবেন, সেটা খারাপ হলে খারাপই। 2024 সালের গণঅভ্যুত্থানের পর যে কয়েকজন বিএনপি নেত্রী আওয়ামী লীগের পক্ষে সবচেয়ে বেশি কথা বলেছেন তার মধ্যে রুমিন ফারহানা অন্যতম। তিনি সবসময় আওয়ামী লীগের অপকর্মকে নর্মালাইজ করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন টকশোতে এসে আওয়ামী লীগের পক্ষে সাফাই গিয়েছেন। তাই দেশের মানুষও তার উপর ক্ষুব্ধ। যদি এই ঘটনার সত্যতা প্রমাণিত হয়ে যায় তাহলে রুমিন ফারহানা রাজনীতি থেকে অনেকটাই ব্যাকফুটে চলে যাবেন। দর্শক, এই ঘটনা নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ।